কোন দিকে যাচ্ছে ইরান সরকার? পরিবর্তন কি অবশ্যম্ভাবী? ইসরায়েলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। চলতি বছরেই মানুষকে টপকে যাবে এআই জানালেন ইলন মাস্ক। জেলেনস্কি একজন বিভ্রান্ত ভাঁড়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্পের বোর্ড অব পিসকি জাতিসংঘকে দুর্বল করে তুলবে। ইরানে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ কঠোর হাতে দমন করে কর্তৃপক্ষ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে দৃশ্যমান শান্ত পরিবেশের আড়ালে জমে থাকা খুব দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক চাপ ইরানকে এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েজ সতর্ক করে বলেছেন, বর্তমান স্থিতাবস্থা কোনোভাবেই টেকসই নয়। তার মতে তেহরান যদি দ্রুত ও মৌলিক সংস্কারের পথে না হাঁটবে, দেশটি ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যে খান থেকে ফিরে আসা কঠিন হয়ে পড়বে। ইরানের সংকটের কেন্দ্রে রয়েছে গভীর অর্থনৈতিক বিপর্যয়। গত এক দশকে দেশটির মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন, তেল রপ্তানিতে ধস এবং 40% বেশি মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও তীব্র পানি সংকট। আগের বিক্ষোভগুলোর সময় সরকার ভর্তুকি ও সীমিত সামাজিক ছাড় দিয়ে পরিস্থিতি সামাল দিতে পারলেও এবার সেই আর্থিক সক্ষমতাও প্রায় নিঃশেষ। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ইরানের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ওয়াশিংটন আগের চেয়ে কঠোর অবস্থান নিয়েছে। ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত হিসেবে ইরানকে তার পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করতে হবে এবং মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক বন্ধ করতে হবে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে কার্যকরভাবে চাপ প্রয়োগ করার ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই রয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার মতে প্রেসিডেন্ট চাইলে ওয়াশিংটনের প্রভাব এখনও চূড়ান্ত ও বাস্তব ফল বয়ে আনতে পারে। সাংবাদিক হ্যাডলি গ্যাম্বলের সঙ্গে অন দ্য রেকর্ড অনুষ্ঠানে সাক্ষাৎকারে ফিদান বলেন, ট্রাম্পের গাজায় যুদ্ধ বন্ধ করার সক্ষমতা রয়েছে। আমরা বিশ্বাস করি তিনিই একমাত্র ব্যক্তি যিনি সত্যিকার অর্থে ইসরায়েলের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে পারেন। ইসরায়েল একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গাজায় মানবিক বিপর্যয় বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সদিচ্ছা থাকলেও বাস্তবে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করা হচ্ছে না। গাজায় তুরস্ক সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হাকান ফিদান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বক্তব্য স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, এরদোগান স্পষ্ট করে জানিয়েছেন, শান্তি পরিকল্পনাকে সমর্থন দিতে তুরস্ক তার সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করতে প্রস্তুত। ফিদানের এই মন্তব্য এমন এক সময় এলো যখন গাজা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা বাড়লেও স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। সময়কে ছাপিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে তথ্যপ্রযুক্তি। আর এই অগ্রযাত্রার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। বিশ্বের অন্যতম ধনী উদ্যোক্তা ইলন মাস্ক সতর্ক করে জানিয়েছেন, আগামী 5 বছরের মধ্যেই এআই সম্মিলিতভাবে সমগ্র মানবজাতির বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ক, যিনি স্পেস এক্স, টেসলা এক্স এআই এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সাবেক টুইটার এর মতো প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স এমন গতিতে উন্নত হচ্ছে যা খুব শিগগিরই সভ্যতা, অর্থনীতি ও মানুষের দৈনন্দিন জীবনকে আমূল বদলে দিতে পারে। ইলন মাস্কের মতে চলতি বছরের শেষ নাগাদ অথবা সর্বোচ্চ আগামী বছরের মধ্যেই এমন এআই তৈরি হবে যা বুদ্ধিমত্তায় যেকোনো মানুষের চেয়ে এগিয়ে থাকবে। তিনি আরও দাবি করেন, 2030 বা 2031 সালের মধ্যে এআই সমষ্টিগতভাবে মানবজাতির সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যেতে পারে। ইতোমধ্যে ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টরা এআই ব্যবহার করে বহু কাজ সম্পন্ন করছে, যার ফলে কর্মসংস্থান কমছে এবং বাড়ছে কর্মী ছাঁটাই। এই কারণে অনেকে এআইকে বিজ্ঞানের অভিশাপ হিসেবেও দেখছেন। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের WEF সম্মেলনে ইরানের বিক্ষোভ দমনের কড়া সমালোচনা করায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জেলেনস্কির বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে তাকে বিভ্রান্ত ভাঁড় বলে
আখ্যা দেন ইরানের এই শীর্ষ কূটনীতিক। গত বৃহস্পতিবার 22 জানুয়ারি দাভোসে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ইরানি কর্তৃপক্ষ যদি হাজার হাজার মানুষ হত্যার পরও ক্ষমতায় টিকে থাকতে পারে, তবে তা বিশ্বের সব স্বৈরশাসকদের কাছে একটি বিপজ্জনক বার্তা দেবে যে পর্যাপ্ত মানুষ হত্যা করতে পারলে ক্ষমতা ধরে রাখা সম্ভব। জেলেনস্কির এই মন্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার 23 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক ইংরেজি পোস্টে আব্বাস আরাকচি কড়া ভাষায় পাল্টা জবাব দেন। তিনি অভিযোগ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট তার দেশের দুর্নীতিবাজ জেনারেলদের সুবিধা দিতে মার্কিন ও ইউরোপীয় করদাতাদের অর্থ অপচয় করছেন। জেলেনস্কির অতীত কৌতুকাভিনেতা পরিচয়ের প্রতি ইঙ্গিত করে আরাকচি লেখেন, বিশ্ব এখন এই ধরনের বিভ্রান্ত ভাঁড়দের কর্মকাণ্ডে ক্লান্ত। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান নিজের দেশ রক্ষা করতে সক্ষম এবং ইউক্রেনের মতো বিদেশি সহায়তার জন্য অন্যের ওপর নির্ভরশীল নয়। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা বোর্ড অবপিস বাসান্তি বোর্ড বিশ্বজুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। প্রাথমিকভাবে গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের লক্ষ্যে এই বোর্ড গঠনের কথা বলা হলেও এর অন্তরালে ট্রাম্পের ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং জাতিসংঘের ভূমিকা খর্ব করার একটি পরিকল্পিত প্রচেষ্টা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষক ও কয়েকজন বিশ্বনেতা। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর তথ্যমতে বোর্ডটির প্রস্তাবিত গঠনতন্ত্র অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প আজীবনের জন্য এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর ফলে প্রেসিডেন্সি শেষ হওয়ার পরও তিনি নিজেকে বৈশ্বিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও অপ্রতিদ্বন্দ্বী মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন, এমন ব্যাখ্যা দিচ্ছেন পর্যবেক্ষকেরা। এই বোর্ডের অন্যতম বিতর্কিত দিক হল এর সদস্যপদ লাভের আর্থিক শর্ত ও কেন্দ্রীভূত ক্ষমতা কাঠামো। প্রস্তাব অনুযায়ী স্থায়ী সদস্যপদ পেতে সংশ্লিষ্ট দেশগুলোকে এককালীন $100 কোটি $1 বিলিয়ন প্রদান করতে হবে। এই শর্তকে ঘিরে বিশ্বজুড়ে পে টু প্লে বা অর্থের বিনিময়ে প্রভাব ও ক্ষমতা কেনার অভিযোগ উঠেছে।